রাষ্ট্রসংঘের ওয়াটার কনভেনশন চুক্তিতে সই করলো বাংলাদেশ। এটা ভারতের জন্য কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট একটা নিউজ, কারণ ভারত এবং বাংলাদেশের মধ্যে একাধিক নদী চুক্তি বর্তমানে বিরাজমান এবং এই দুই রাষ্ট্র একে অপরের সঙ্গে যতগুলো নদী শেয়ার করে, বিশ্বের আর কোনো প্রতিবেশী দুই রাষ্ট্র কিন্তু এতগুলো নদী একসঙ্গে শেয়ার করে না। এবার প্রশ্ন হলো, হঠাৎ করে কেন বাংলাদেশ ইউএন ওয়াটার কনভেনশনে সই করলো? তারা কি ভয় পাচ্ছে এবং এই পার্টিকুলার জিনিসটি ভারতের উপরে ঠিক কতটা প্রভাব ফেলবে, সবকিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে। বিভিন্ন জায়গায় এই আলোচনা হচ্ছে, আমার মনে হয় আমি সহজ ভাষায় আপনাদেরকে যেভাবে বলবো আপনারাও বুঝতে পারবেন। আসলে এই ইউএন ওয়াটার কনভেনশনে সই করার পিছনে মোহাম্মদ ইউনূসের কিন্তু একটা ভয় লুকিয়ে আছে, যা এবার আন্তর্জাতিক শক্তিগুলো বুঝতে পারলো। দেখুন, ইউএন কনভেনশন 1992, সেখানে একাধিক শর্ত মেনে চলতে হবে বিভিন্ন দেশকে, অন্তত নদী চুক্তিকে কেন্দ্র করে কথা কিন্তু বলা আছে। দক্ষিণ এশিয়ার কোনো দেশ কিন্তু এই ইউএন কনভেনশনে সই করেনি। কেন সই করেনি এবং সেখানে কি বলা আছে? সেখানে প্রথমে বলা আছে যে একে অপরের সঙ্গে আপনাকে নিয়মিত ওয়াটার শেয়ারিং ডাটা শেয়ার করতে হবে। অর্থাৎ একটি দেশের উপর একটি নির্দিষ্ট নদী ঠিক কতটা জল নিয়ে প্রবাহিত হচ্ছে এবং এই বর্ষাকালে কতটা জল থাকছে, খরা মৌসুমে কতটা জল থাকছে, এই সংক্রান্ত তথ্য কিন্তু আপনাকে প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সর্বদা শেয়ার করতে হবে। 2 নম্বর, এখানে বলা হয়েছে যে একটি রাষ্ট্র কখনোই ইচ্ছা মতো একটি নদীর উপর বাঁধ নির্মাণ করতে পারবে না। অর্থাৎ যদি বাঁধ নির্মাণ করতেও হয় তাহলে বিপরীত পক্ষে যে দেশ আছে তাকে ইন্টিমেট করতে হবে, তাকে জানাতে হবে। 3 নম্বর বিষয় হলো, জল ধরে রাখতে পারবে না। কোনো হাইড্রো পাওয়ার প্রজেক্ট খুব সহজে এই নদীর উপর করা সম্ভব হবে না, এবং যদি দ্বিতীয় পক্ষের কোনো অসুবিধা থাকে তাহলে সেটা ডিসপুট পার্টিকুলার যে এখানে মিটমাট হয় সেখানে কিন্তু আলোচনা করে মেটাতে হবে। অর্থাৎ বুঝতেই পারছেন, বাংলাদেশ এবার ভয় পেতে শুরু করেছে গঙ্গা চুক্তিকে নিয়ে, কারণ গঙ্গা নদীর জল বাংলাদেশের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট একটি অ্যাসেট এবং 1996 সালে যে চুক্তি হয়েছিল সেই চুক্তি রিনিউ করার কথা কিন্তু 20 বছর পর, অর্থাৎ 2026-এ পরের বছর। এবং নিয়ম অনুযায়ী 2026-এর আগে একবার বাংলাদেশ থেকে একটি প্রতিনিধি দল ভারতের ফারাক্কা ব্যারেজ ঘুরে দেখেন এবং তারা স্যাটিসফাই হন যে ভারত কোনো অবস্থাতেই কোনো রকম বেআইনি কাজ অন্তত চুক্তির বাইরে বেরিয়ে এসে করছে না। এবার ভারতের উপর পুরো বিষয়টা দাঁড়িয়ে আছে যে ভারত আদৌ গঙ্গা চুক্তিকে নিয়ে যে ক্লজগুলো অতীতে ছিল সেগুলোই মেনটেন করবে, নাকি ভারতের পক্ষ থেকে পাল্টা কোনো প্রস্তাব দেওয়া হবে। এবার ভারত পাল্টা প্রস্তাব দিতে পারে, এই নিয়ে একাধিক মত বিভিন্ন মাধ্যমে উঠে এসছে। কেন উঠে এসছে? কারণ এই মুহূর্তে ভারত এবং বাংলাদেশের ডিপ্লোম্যাটিক রিলেশন অত্যন্ত খারাপ, ফলে বাংলাদেশকে দিনের পর দিন জল দেওয়ার মধ্যে ভারত আর কোনো ডিপ্লোমেসি খুঁজে পাচ্ছে না। ফলে এই মুহূর্তে এই চুক্তি অনুযায়ী বিরোধ যে আসন্ন তা কিন্তু ভারত এবং বাংলাদেশের একাধিক বিশেষজ্ঞরা কিন্তু মনে করছেন। পাশাপাশি মোহাম্মদ ইউনূসের এই মুহূর্তে যদি দেশের অবস্থা দেখেন তাহলে দেখবেন 60% মানুষ কিন্তু বন্যা কবলিত অঞ্চলে বসবাস করেন এবং এই বন্যা কবলিত অঞ্চল সম্পূর্ণভাবে নিয়ন্ত্রিত হয় বিভিন্ন রাষ্ট্রের নদী দ্বারা। এক্ষেত্রে শুধু ভারতের নদীর কথা ভাবলে হবে না, বাংলাদেশে কিন্তু চীন থেকে উৎপত্তি হওয়া ব্রহ্মপুত্রেরও একটা আলাদা ইনফ্লুয়েন্স আছে। ফলে শুধুমাত্র ভারতের নদী বাংলাদেশকে বন্যা কবলিত অঞ্চলে পরিণত করেছে সেটা নয়। এইবার এখানে বিষয়টা যেটা দাঁড়িয়েছে তা হলো, গঙ্গা চুক্তি যদি না হয় তাহলে কিন্তু শুধুমাত্র বাংলাদেশের এই 60% বন্যা কবলিত অঞ্চল বলছি না, তার 25% বন্যা কবলিত অঞ্চলটাই কন্ট্রোল করে গঙ্গা নদী। অর্থাৎ গঙ্গার উপরই ডিপেন্ড করে বাংলাদেশের 25% জায়গায় বন্যা হবে কি হবে না। ফলে আলটিমেটলি যদি গঙ্গা চুক্তি না হয় তাহলে বাংলাদেশ কিন্তু বড় সড় বিপদের মুখে পড়বে। কারণ প্রথমত ওয়াটার শেয়ারিং ডাটা বাংলাদেশ পাবে না, কখন ভারত জল ছাড়বে কখন ছাড়বে না তা বাংলাদেশের উপর নিয়ন্ত্রিত হবে না, বাংলাদেশকে জিজ্ঞাসা করতে হবে না। একই সঙ্গে যদি খরা মৌসুমের কথা ভাবেন, যে খরা মৌসুমে এখন বাংলাদেশ প্রায় 35,000 কিউসেক জল পায়, ভারত যদি এই চুক্তি বাতিল করে তাহলে 35,000 কিউসেক জলও বাংলাদেশ কিন্তু খরা মৌসুমে পাবে না। ফলে বিস্তীর্ণ অঞ্চলে চাষবাস সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে, কারণ গঙ্গা নদীর উপর বাংলাদেশের 5 থেকে 6টি জেলা সম্পূর্ণভাবে ডিপেন্ডেন্ট এবং সেই জেলাগুলো আবার কৃষিকাজে অত্যন্ত ইম্পর্টেন্ট একটা ভ্যালু অ্যাড করে বাংলাদেশের ইকোনমিক্যাল স্ট্রাকচারে।
ফলে বাংলাদেশ এই মুহূর্তে বিপদে পড়েছে। বাংলাদেশ বুঝতে পেরেছে ভারতের সঙ্গে তারা লড়াই করে আসলে অনেক কিছু তারা হারাতে চলেছে, এবং যেটি হারাতে চলেছে সকলের আগে তার মধ্যে 1 নম্বর নাম হলো গঙ্গা চুক্তি। এই পুরো বিষয়টি আরো জটিল জায়গায় কখন চলে যায়, যখন অপারেশন সিন্ধুর পর্বে ভারত সকলের আগে কি স্টেপ নিয়েছিল আপনাদের মনে আছে? ইন্দাস ওয়াটার ট্রিটিকে স্থগিত করেছিল। ফলে আজকের দিনে দাঁড়িয়েও সিন্ধু জল চুক্তিকে কিন্তু মান্যতা দিচ্ছে না ভারত। এর ফলে ভারতের সিন্ধু নদীর উপত্যকায় যে ড্যামগুলো আছে, যে বাঁধগুলো আছে, সেগুলো আগের থেকে অনেক বেশি শক্তিশালী গতিতে কাজ করছে, এবং পাকিস্তান রীতিমতো জল সংকটে ভুগছে। একাধিক নিউজ পেপারে আর্টিকেল বেরিয়েছে যে মুজাফফরপুর নামক জায়গাতেও পাকিস্তানের চাষবাস বন্ধ, পাঞ্জাব প্রদেশ খরার কাছাকাছি দাঁড়িয়ে আছে, এবং পিওকেতে জল সংকট, এজন্য পিওকের মানুষ তো সেনাবাহিনীর বিপক্ষে রাস্তাতেও নেমেছিল। এবার বাংলাদেশ ভাবছে যদি ভারত যেভাবে পাকিস্তানের সিন্ধু জল চুক্তিকে কার্যত ডমিনেট করে স্থগিত করে দিয়েছে, সেই পদক্ষেপ বাংলাদেশের গঙ্গা চুক্তিকে নিয়েও তারা করতে পারে। ফলে এই জন্য তারা তড়িঘড়ি পুরো বিষয়টিকে আন্তর্জাতিককরণের চেষ্টা করছে, এবং ইউএন ওয়াটার কনভেনশনে তারা কিন্তু লুকিয়ে লুকিয়ে সইটি করে দিয়েছে। তারা কিন্তু এই সইটি করেছে জুন জুলাই নাগাদ, কিন্তু আজকে ভারতের মিডিয়া বা বিভিন্ন রাষ্ট্রের মিডিয়া কিন্তু এটাকে কভার আপ করেছে। অর্থাৎ বুঝতেই পারছেন, মেতে পেহেলগাম হত্যাকাণ্ড, এপ্রিলে মেতে অপারেশন সিন্দুর, এবং ঠিক তারপরে বাংলাদেশ যখন জানতে পারলো যে ভারত সকলের আগে সিন্ধু জল চুক্তিকে স্থগিত করেছে, ঠিক তখনই কোনো উপায় না দেখে ইউএন কনভেনশন ওয়াটার ট্রিটিতে সাইন করেছে। যে ট্রিটিকে ভারত যে অগ্রাধিকার দিতে হবে সেরকম নয়, কিন্তু এটা বাস্তব যে গঙ্গা চুক্তিকে কেন্দ্র করে যদি রাষ্ট্রের সঙ্গে কথাবার্তা হয় তাহলে ভারত কিন্তু অটোমেটিকলি পার্টি হয়ে যাবে, কারণ গঙ্গা ভারত এবং বাংলাদেশের দুই দেশেরই অংশ। ফলে আজকের দিনে দাঁড়িয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক যেখানে গিয়ে দাঁড়িয়েছে, শুধু গঙ্গা চুক্তি নয়, একাধিক নদীকে দিয়ে তারা শেষ 1 বছর ধরে বিভিন্ন কথাবার্তা বলেছে। তার মধ্যে ইম্পর্টেন্ট হলো মণি, মুহুরী, খোয়াই, গোমতী, ধাইয়া এবং দুধকুমার, এই 6টি নদীর কথা স্পেশালি তারা বলেছে। কিন্তু আরো ইম্পর্টেন্ট বিষয় হলো এছাড়াও আরো অতিরিক্ত 8টা নদী, মোট 14টি নদী তারা এই মুহূর্তে বিভিন্ন ক্ষেত্রে ভারতের সঙ্গে সংঘাতে জড়িয়েছে 14টি নদীকে নিয়ে। এবং আরো একটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হলো ভারত এই চুক্তিটিকে মান্যতা দেবে কি দেবে না। দেখুন, ভারত প্রথমেই আমি ক্লিয়ারলি বলে দিচ্ছি, ইউএন ওয়াটার কনভেনশন চুক্তির কোনো অংশ ভারত নেই। ভারত এই চুক্তিতে সই করেনি। ভারত অলওয়েজ দ্বিপাক্ষিক আলোচনায় বিশ্বাস করে, বাইলেটারাল মিটিং এ বিশ্বাস করে। আপনাদের মনে আছে যখন 1971 সালে হওয়া সিমলা এগ্রিমেন্ট, 1972 সালের কাছাকাছি সিমলা এগ্রিমেন্ট যখন পাকিস্তান বাতিল করে, তখনও ভারত কিন্তু বলেছিল যে ভারত এবং পাকিস্তানের মধ্যে যে ডিসপুট, তা আমেরিকা বা বিশ্বের অন্য কোনো রাষ্ট্র মেটাবে না, সেই ডিসপুট আমরা মেটাবো। অর্থাৎ আমরা দ্বিপাক্ষিক আলোচনা করেই যদি কোনো সমস্যা থাকে মেটাবো। থার্ড পার্টি ইন্টারফারেন্সকে ভারত গুরুত্ব দেয় না। আর ভারত গুরুত্ব দেয় না বলেই ভারত কিন্তু রাষ্ট্রসংঘের এই ধরনের আন্তর্জাতিক চুক্তিতে সই করেনি। ফলে আজকে বাংলাদেশ যতই চেষ্টা করুক যে গঙ্গা চুক্তিকে নিয়ে আন্তর্জাতিককরণ করে ভারতকে ইউএন কোর্টের সামনে হাজির করাবে, যদি ভারত এই চুক্তিকে নতুন করে রিনিউ না করে, তাহলে বাংলাদেশের ভারতের সম্পর্কে ধারণাটাই ভুল। ভারতকে সঙ্গে নিয়ে চললে বাংলাদেশের যে লাভ তা মোহাম্মদ ইউনূস বোঝেননি। ভারতের সঙ্গে আলোচনা করে এই পুরো বিষয়টার সলিউশন যে পাওয়া সম্ভব, তাও মোহাম্মদ ইউনূস বোঝেননি। আর বোঝেননি বলেই তিনি ড্রাস্টিক ওয়েতে ইউএন ওয়াটার কনভেনশন ট্রিটিতে সাইন করে ফেললেন, শুধুমাত্র ভারতকে চাপে রাখতে। কিন্তু আলটিমেটলি এই সই মোহাম্মদ ইউনূসের কাছে ব্যাকফায়ার হয়ে ফিরবে, আপনারা লিখে রাখুন। কারণ সিন্ধু জল চুক্তিকে কিন্তু এখনো রাষ্ট্রসংঘ কেন, আমেরিকার মতো প্রভাবশালী রাষ্ট্র ভারতকে কিন্তু ওই সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসতে বাধ্য করতে পারেনি। ফলে সিন্ধু জল চুক্তিও কিন্তু স্থগিত আছে। ঠিক যেভাবে গঙ্গা চুক্তি কেউ রিনিউ না করলে কারুর কিছু বলার থাকবে না। দেশটির নাম ভারত, তার প্রভাব এবং প্রতিপত্তি, তার যে ঝাঁজ তা বাংলাদেশের গায়ে লাগতে শুরু করেছে, এইগুলোই হলো তার প্রমাণ। যাই হোক, আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন।